জানুয়ারির এক শীতল সকালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার মাত্র ৩ দিন পর তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করলেন। জন এফ কেনেডি, তার ভাই রবার্ট কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সংশ্লিষ্ট গোপন নথি প্রকাশের নির্দেশ। কিন্তু ট্রাম্প সমর্থকদের বড় একটি অংশ আরও বেশি আগ্রহী অন্য কোনো গোপন রহস্যে। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এমন কী রহস্য থাকতে পারে যা গ্রেট প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা রহস্য থেকেও বেশি জনপ্রিয়? রহস্যটাই বা কী নিয়ে? জেফ্রি এপস্টাইনের মৃত্যু। ২০১৯ সালে কারাবন্দী এই কুখ্যাত যৌন অপরাধী আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে খুন করা হয়েছিল প্রভাবশালী এক নেটওয়ার্ককে রক্ষা করতে? পুরো বিষয়টা এখনও ঘোলাটে থেকে যায়। নারী পাচারকারীর সংখ্যা তো পৃথিবীতে নেহাতি কম নয়। তাহলে জেফ্রি এপস্টাইন আলাদাভাবে কেন একেবারে আলোচনার কেন্দ্রে চলে এলো? একটি কনস্পাইরেসি যা এতটা জটিল, এতটা রহস্যময় এবং ক্ষমতার আবহে ভরা যে নিঃসন্দেহে এটাকে মাদার অফ অল কনস্পাইরেসি ট্যাগ দেওয়া যায়। গল্পটি গোপন চুক্তি, নারী পাচার, এমনকি মোসাদের সাথে কানেকশন নিয়ে, এবং কেন্দ্রে রয়েছে জেফ্রি এপস্টাইন, একজন মানুষ যার কোনো ডিগ্রি নেই, কোনো পরিচিত ব্যবসায়িক সাম্রাজ্য নেই, আছে শুধু কানেকশনের সাম্রাজ্য। একজন মানুষ যিনি হাই স্কুলের শিক্ষক থেকে হয়ে যান রাষ্ট্রপতি ও রাজকীয়দের ঘনিষ্ঠ পরামর্শদাতা। প্রশ্ন এখন আর জেফ্রি এপস্টাইন কি করেছিলেন তা নয়। প্রশ্ন হল, কারা তাকে এটি করতে দিয়েছিল এবং কেন? কেলেঙ্কারি এবং দ্বীপের ঘটনারও আগে সবচেয়ে বিভ্রান্তিকর বিষয় হল কিভাবে একজন মানুষ যার কোনো শিক্ষাগত মর্যাদা নেই, কোনো বৈধ সম্পদ নেই, সে কিভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের সঙ্গে একই রুমে বসে হাসি ঠাট্টা করতে পারে? চলুন শুরু থেকেই শুরু করা যাক। জেফ্রি এপস্টাইন জন্মেছিলেন ১৯৫৩ সালে ব্রুকলিনের একটা ইহুদি পরিবারে। ছোটবেলা থেকেই গণিত এবং সংখ্যার প্রতি ছিল অসাধারণ দক্ষতা। ১৯৭০-এর দশকে কোনো একাডেমিক ডিগ্রি ছাড়াই এপস্টাইন ডাল্টন স্কুলে গণিত শিক্ষক হন, যেখানে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং যোগাযোগ দক্ষতা তাকে পরিচিত করে তোলে। তবে কিছু সময়ের মধ্যেই তাকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় মেয়ে শিক্ষার্থীদের প্রতি অশ্লীল আচরণ এবং অনৈতিক পোশাক পরিধানের কারণে। কিন্তু এর মধ্যেই সে জীবনের সবচেয়ে বড় পাশার দান দিয়ে দিয়েছিল। সেখানকার এক ছাত্রের অভিভাবকের মাধ্যমে এপস্টাইনের যোগাযোগ হয় এইচ গ্রিনবার্জের সঙ্গে, ওয়েল স্ট্রিটের কিংবদন্তি ট্রেডার এবং বিয়ার স্টার্নসের চেয়ারম্যান। শুরু হয় এপস্টাইনের অন্ধকার যুগের যাত্রা, যেখানে তার বাকপটুতা এবং হিসেবি দৃষ্টি, পিপল ম্যানেজমেন্ট স্কিলের মাধ্যমে মাত্র কয়েক বছরের মধ্যে তিনি পার্টনার হয়ে যান। এরপর শুরু করেন নিজের ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম জে এপস্টাইন অ্যান্ড কং। তবে শর্ত ছিল অদ্ভুত। ক্লায়েন্ট হতে হলে কারো অন্তত $1 বিলিয়ন বেশি সম্পদ থাকতে হবে। প্রথম বড় অক্ষরে যেই ঘটনাটা পুরো পৃথিবীর সামনে জেফ্রি এপস্টাইন নামটাকে কুখ্যাত করে দিল, তা ঘটেছিল ২০০৫-এ ফ্লোরিডায়। এক ১৪ বছরের কিশোরী জানায় পাম বিচ ম্যানশনে $৩০০ বিনিময়ে তাকে যৌন নির্যাতন করেছে জেফ্রি এপস্টাইন, সেই ব্যক্তি যার নাম আগে ইন্টারন্যাশনাল মানিম্যান অফ মিস্ট্রি হিসেবে নিউ ইয়র্ক ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল এটা শুধু টিপিক্যাল ধনীর কাণ্ড, কিন্তু যত গভীরে তদন্ত চলে ততই রহস্য ফাঁস হতে থাকে এক জাল, যার সুতো টেনে ধরলে ক্ষমতা, অর্থ আর রাজনীতির অন্ধকার করিডর কেঁপে উঠবে। আলোচনার কেন্দ্রে চলে এলো জেফ্রি এপস্টাইন, ২১ শতকের ড্রাকুলা। তদন্তে দেখা গেল তার শিকারের তালিকা বিশাল। মেয়েদের দিয়ে ফ্লোরিডায় শুরু হয় ম্যাসাজ বিজনেস, যাদের বয়স সীমা ১৩ থেকে ১৬। প্রমাণ হিসেবে পাওয়া যায় ভিকটিমদের সাক্ষ্য, ছবি, ভিডিও। আইন তাকে সাজা দিল আজীবন কারাদণ্ডের। কিন্তু ঠিক
এই মুহূর্তে গল্প এক রহস্যময় বাঁক নেয়। 2008-এ আসে তথাকথিত সুইটহার্ট ডিল, যেখানে মূল মামলার অধিকাংশ বাদ পড়ে। Today, we announce the unsealing of sex trafficking charges against Jeffrey Epstein. আর অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে যৌন সম্পর্ক করা জেফ্রি এপস্টাইন জেলে যায় মাত্র 18 মাসের জন্য, তাও কাউন্টি জেলে, যেখানে দিনে 12 ঘন্টা বাইরে থাকার অনুমতি পেত। প্রশ্ন হলো, আমেরিকার মতো এত সিভিলাইজড একটা দেশে এত বড় অপরাধ করেও কিভাবে বেঁচে গেল এপস্টাইন? উত্তর লুকিয়ে আছে জেফ্রি এপস্টাইনের নেটওয়ার্কিংয়ে। তার বন্ধু মহলের লিস্ট বিশাল। এই কুখ্যাত ব্যক্তির ক্লায়েন্ট বা বন্ধু কারা, সেটা অবশ্যই আগ্রহ সৃষ্টি করে। আর এদের লিস্টই রয়েছে এপস্টাইন ফাইলসে, যা এখনও রহস্যের কেন্দ্র। তবুও কিছু নাম এসেছে এপস্টাইনের কাছের বন্ধু বা পরিচিত হিসেবে, যেমন প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিন্টন, মাইকেল জ্যাকসন, প্রাক্তন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ব্যারাক, এমনকি ডোনাল্ড ট্রাম্প। ওয়েট, ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প কি এপস্টাইনের ক্লায়েন্ট লিস্টে আছেন? তাদের প্রথম পরিচয়ের নির্দিষ্ট কোনো রেকর্ড নেই, কিন্তু সূত্র বলছে পরিচয় ঘটে নিউ ইয়র্কের সেই বিলাসবহুল পার্টিগুলোতে, যেখানে ধনীরা মদ, নারী আর ক্ষমতার খেলায় মেতে থাকে। কেউ বলে ট্রাম্পের মালিকানাধীন মার-এ-লাগো ক্লাবে এপস্টাইন ঘন ঘন যাওয়া আসা শুরু করেন, এবং এভাবেই তাদের পরিচয়টা কাকতালীয় হলেও বেস্ট ফ্রেন্ডের মতো ঘনিষ্ঠতা তো কাকতালীয় হতে পারে না, তাই না? 1990-এর দিকে এপস্টাইন তার পাম বিচের বাড়ি কিনেছিলেন, যা ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টের খুব কাছাকাছি। এখান থেকে এপস্টাইনের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে 14 বছর বয়সী এক কিশোরীকে নির্যাতনের। 1992 সালে ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে আয়োজন করা হয়েছিল এক বিশেষ পার্টি। ক্যালেন্ডার গার্ল প্রতিযোগিতার জন্য আনা হয়েছিল ডজন খানেক তরুণী, কিন্তু ভেতরে অতিথি ছিল মাত্র 2 জন পুরুষ, ডোনাল্ড ট্রাম্প আর জেফ্রি এপস্টাইন। পার্টির আয়োজক বিস্মিত হন এবং এপস্টাইন যে নাবালিকা মেয়েদের দিকে কুনজর দিচ্ছে সে কথাও ট্রাম্পকে জানান, কিন্তু তবুও অনুষ্ঠান থেমে থাকেনি। নাচতে থাকা মেয়েদের ভিড়ে ট্রাম্প আর এপস্টাইনকে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে, বন্ধুর মতো হেসে হেসে কথা বলতে। এর পরের বছরগুলোতে ট্রাম্প প্রায়শই এপস্টাইনের প্রাইভেট জেট লোলিটা এক্সপ্রেসে ভ্রমণ করতেন। কখনো স্ত্রী মার্লা ম্যাপলস এবং কন্যা টিফানিকে সঙ্গে নিয়ে যেতেন। ট্রাম্পের দ্বিতীয় বিবাহেও এপস্টাইন উপস্থিত ছিলেন, যার ফুটেজও রয়েছে। ট্রাম্প এবং এপস্টাইনকে বিভিন্ন উচ্চ সামাজিক ইভেন্টে, যেমন ভিক্টোরিয়া সিক্রেট এঞ্জেল পার্টি এবং ফোর্ড মডেলসের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। এপস্টাইনের মতে সেই নাকি ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয় করিয়ে দিয়েছিল। এখানেই শেষ নয়। 2002 সালে ট্রাম্প নিউ ইয়র্ক ম্যাগাজিনকে জানিয়েছিলেন জেফ অসাধারণ মানুষ। তিনি সুন্দর মহিলাদের পছন্দ করেন, যাদের অনেকেই কম বয়সী। এক বন্ধু তার ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে যেভাবে মজা করে কথা বলে, সেই কথাটাও কি ট্রাম্প সেভাবে বলেছিলেন, নাকি এটা কোনো গোপন ন্যাস্টি বিজনেসের ইশারা? তখনও পর্যন্ত এপস্টাইনের মধ্যে যে 15 বছরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 2004 থেকে 2007-এর মধ্যে কোনো একটা সময়ে তাদের বন্ধুত্বের ইতি ঘটে। ট্রাম্প পরিষ্কার করে কোনো সময় জানাননি কখনো। সবচেয়ে বড় কনসার্নের বিষয় হলো এই টাইমলাইনে জেফ্রি এপস্টাইন যে তার প্রাইভেট দ্বীপ লিটল সেন্ট জেমসে নাবালিকা মেয়েদের নিয়ে যৌন ব্যবসা করাতো, সে বিষয়ে কি ট্রাম্প কিছু জানতেন? এপস্টাইনের পার্সোনাল জেট লোলিটা এক্সপ্রেসে করেই তার ক্লায়েন্টদের নিয়ে যেতেন তার অশুভ দ্বীপে। সেই ফ্লাইট লগে কি ট্রাম্পেরও নাম পাওয়া যাবে? আরও ভয়ানক প্রশ্ন হল, ট্রাম্প কি কোনোভাবে জড়িত ছিলেন সেখানে? কারণ 2016 সালে ট্রাম্প এবং এপস্টাইনকে একসাথে আদালতে তোলা হয়। তখন আমেরিকায় নির্বাচনের মৌসুম চলছে। তখনই কেটি জনসন নামের একজন নারী মামলা করেন ট্রাম্প ও এপস্টাইনের বিরুদ্ধে, যেখানে তিনি দাবি করেন 1994 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে জেফ্রি এপস্টাইনের বাড়িতে আয়োজিত পার্টিতে
মাত্র ১৩ বছর বয়সে ডোনাল্ড ট্রাম্প ও অ্যাপস্টাইনের হাতে যৌন সহিংসতার শিকার হন। তাকে মডেলিং ক্যারিয়ারের প্রলোভন দেখিয়ে ওই পার্টিগুলোতে নিয়ে যাওয়া হয় এবং ট্রাম্প ও অ্যাপস্টাইন একাধিকবার তার সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন। যদিও পর্যাপ্ত প্রমাণের অভাবে এ কেস আদালতে প্রমাণ হয়নি এবং পরে ওই নারী অভিযোগকারী নিরাপত্তাজনিত কারণে মামলা প্রত্যাহার করেন। ২০১৮ সালে অ্যাপস্টাইনের বিরুদ্ধে আবার মামলা করা হয়। তখন কেস হাতে নেয় নিউ ইয়র্কের তদন্তকারীরা। ৬ জুলাই ২০১৯ জেফ্রি অ্যাপস্টাইন গ্রেফতার হয়। অভিযোগ অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন পাচার। তারপর ১০ আগস্ট ভোরে সেলের ভিতরে তাকে মৃত পাওয়া যায়। Breaking news right now. Disgraced financier Jeffrey Epstein has taken his own life while he was behind bars here in New York City. অফিসিয়াল রিপোর্ট হত্যা, কিন্তু বড় কনস্পিরেসির জন্ম দেয় জেলখানার সিঁড়ির ধারে সিসিটিভি ফুটেজের মিসিং পার্ট। ভিডিওতে দেখা যায় রাত ১১:৫৮:৫৯ থেকে হুট করে ১২টায় পৌঁছে যায়, অর্থাৎ মাঝের ১ মিনিট গায়েব। কিন্তু কেন? কি হয়েছিল ওই ১ মিনিটে? ফরেন্সিক এক্সপার্ট মাইকেল বার্ডেন দাবি করলেন অ্যাপস্টাইনের হাইব্রিড বোন এবং থাইরয়েড কার্টিলেজ ৩ জায়গায় ভাঙা, যা হোমিসাইডাল স্ট্রাঙ্গুলেশনের সাথে বেশি মেলে, সাধারণত ঝুলে মৃত্যুর চেয়ে। ঘাড়ের ক্ষতও অস্বাভাবিক। তবুও সরকারি তথ্য অনুযায়ী অ্যাপস্টাইন নাকি আত্মহত্যা করেছেন। এমনটা কি হতে পারে অ্যাপস্টাইনের ক্লায়েন্ট লিস্টের অত্যাধিক ক্ষমতাধর কেউ বা কোনো দল মিলেই তাকে হত্যা করেছে যাতে তাদের নাম সামনে না আসে? অ্যান্ড গেস হোয়াট? তখন ক্ষমতাতেও ছিলেন অ্যাপস্টাইনের পুরনো বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুতভাবে অ্যাপস্টাইনের মৃত্যুতে মাত্র ১২ ঘন্টা পরে ট্রাম্প একটি টুইট রিটুইট করেন, যেখানে বিল ক্লিনটনকে অ্যাপস্টাইনের মৃত্যুর সঙ্গে যুক্ত দেখানো হয়েছে। এরপর ট্রাম্প বলছেন তিনি অ্যাপস্টাইনের মৃত্যুর পূর্ণ তদন্ত চান। এরপর বছর কেটে গেল। ২০২৪ সালে নির্বাচনের আগে ট্রাম্প আরেকটা টোপ দিলেন। যদি সে নির্বাচিত হয় তবে অ্যাপস্টাইনের ফাইল সম্পূর্ণ প্রকাশ করা হবে এবং সকল শিশু নির্যাতনকারীকে জেলে নেওয়া হবে। কিন্তু নির্বাচনের পর হঠাৎ করেই তার মতামত পাল্টালেন ট্রাম্প। ঘটনা আরও রহস্যজনক হয় যখন এটা জানা যায় ২ দিন আগেই হোয়াইট হাউসে মিটিং করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তারপরেই ট্রাম্প বলেন তিনি চান না এসব অদরকারি বিষয়ের কারণে মানুষের জীবন ধ্বংস হোক। তাহলে কি নেতানিয়াহু কোনোভাবে চাপ প্রয়োগ করছে লিস্ট প্রকাশ না করতে? অ্যাপস্টাইনের সাথে কি ইসরায়েলের কোনো সম্পর্ক আছে? অ্যাপস্টাইনের এই পুরো কেলেঙ্কারিতে তার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল গিসলাইন ম্যাক্সওয়েল, যিনি তরুণীদের রিক্রুটমেন্ট করতেন, পার্টি হোস্ট করতেন এবং আদালতের পরে নিশ্চিত হল পুরো অপারেশনের মূল চাবিকাঠি তিনি। গিসলাইনের বাবা বিলিয়নিয়ার রবার্ট ম্যাক্সওয়েলকে মোসাদ এজেন্ট হিসেবে সন্দেহ করা হয়, কিন্তু পলিটিক্যাল কন্ট্রোভার্সির কারণে রবার্টকে হত্যা করা হলে গিসলাইন নিউ ইয়র্কে আসে এবং সঙ্গে সঙ্গে অ্যাপস্টাইনের সাথে যেন ইনসেপারেবল হয়ে যায়। তাদের নেটওয়ার্কের মাধ্যমে তারা এলিট সার্কেল, পলিটিক্যাল ফান্ডরাইজার, রয়্যাল প্যালেস, বিলিয়নিয়ার পার্টিসে প্রবেশ করেন। কিন্তু বিশ্বাস করুন, তারা কেবল সোশ্যালাইজিং করছিল না। এখানেই আসে আরি বিন মিনাশি, প্রাক্তন ইসরায়েলি গোয়েন্দা। তিনি দাবি করেন গিসলাইন ১৯৮০-এর দশক থেকে ইসরায়েলি গোয়েন্দার সাথে কাজ করছিলেন। বেনের মতে গিসলাইন ও অ্যাপস্টাইন একটি ক্লাসিক হানি ট্র্যাপ সাজাচ্ছিল হাই প্রোফাইল আমেরিকানদের জন্য। এই দাবি আনভেরিফাইড এবং বেনকে আনরিলায়েবল সোর্স হিসেবেও বলা হয়েছে। কিন্তু অ্যাপস্টাইনের মাল্টিপল পাসপোর্টস, একটিতে ফেক নেম এবং সৌদি রেসিডেন্স, এসব প্রমাণগুলো তো অন্য ইঙ্গিত দেয়। তাছাড়া সে বারবার ইসরায়েল সফর কেন করত? ২০০৮ সালে যখন ইউএসএ তদন্ত চলছিল, সে ইসরায়েলে উপস্থিত ছিলেন। তার চারপাশের মানুষদের অনেকেই প্রো ইসরায়েল। তাছাড়া ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাক ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ৩০ বার অ্যাপস্টাইনের প্রপার্টিতে গিয়েছিলেন। এটা কি স্বাভাবিক? এত সব কিছুর পরও ট্রাম্প এখানে কিসের ভয় পাচ্ছেন? হতে পারে এটি শুধুমাত্র পারভার্সন বা প্রস্টিটিউশন কেস নয়। তাহলে কি কোনো মোসাদ অপারেশন? হতে পারে এটি আমেরিকার এলিট ইন্টেলিজেন্স অ্যাসেটস ওয়াশিংটনের
পাওয়ার হাউস এবং সম্ভবত তেলাভিভের উপর অ্যাক্সেস, আর অ্যাপস্টাইন শুধুমাত্র মিডলম্যান, ব্রোকার বা ফ্যাসিলিটেটর। প্রশ্ন হল কার জন্য? যদি এটি সত্যি মোসাদ অপারেশন হয় বা এমন কিছু, তবে ফরেন ইন্টেলিজেন্সের কাছে থাকবে প্রেসিডেন্টস, প্রাইম মিনিস্টার্স, বিলিয়নিয়ার্সদের ব্যাপারে অগণিত কম্প্রোমাইজিং ম্যাটেরিয়ালস। প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প কি এই ফাইল গোপন রেখেছেন মোসাদকে রক্ষা করতে, নাকি নিজেকে? এখনো কেউ জানে না এই খেলায় আসল শক্তি কার হাতে। মোসাদ, ফেডারেল এজেন্সি, প্রাক্তন প্রেসিডেন্ট, ধনকুবের, সবাই সন্দেহের এই নীল আলোর নিচে দাঁড়িয়ে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি সত্যিই এতটাও সাহসী? আপনি কি দেখতে চাইবেন সেই অন্ধকারের ভেতরে কি লুকিয়ে আছে? কারণ অ্যাপস্টাইন ফাইল খোলার পর পৃথিবী আর আগের মতো থাকবে না।